তুমি আমার ছেলের ২ নাম্বার বউ। এর আগে যে বউয়া ছিল সে বন্ধ্যা। ৪.৫ বৎসর আমার ছেলের সাথে সংসার কইরাও সন্তান দিতে পারলো না, তাই তারে তালাক দেয়া হইছে। তুমি নিশ্চয়ই সন্তান দিতে ব্যর্থ হইবা না। স্বামীর বাড়িতে বিয়ে হয়ে আসার পর প্রথম দিনই নিজের শাশুড়ির মুখ থেকে এমন একটা কথা শুনে আমার চোখ কেমন ঝাপসা হয়ে এলো, শরীর জুড়ে ঘামের স্রোত বয়ে যেতে লাগলো। কিছুক্ষণের জন্য মনে হলো আমি বোধহয় কানে ভুল শুনছি, তাই নতুন করে শোনার জন্য বললাম, আম্মা কি বললেন যেন? আমার শাশুড়ি তখন বললেন, বলছি তুমি আমার ছেলের ২ নাম্বার বউ। কোনো কিছু না বুঝে না ভেবে আমি তখন শব্দ করে করে কেঁদে উঠলাম আর কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আগে বলেননি কেন আপনার ছেলের দ্বিতীয় বিয়ে এটা? আমার শাশুড়ি তখন বললেন, বললে কি আর তুমি বিয়ে বসতা আমার ছেলের কাছে? আমি এবার কাঁদতে কাঁদতে বললাম, আমার সাথে আপনারা প্রতারণা করেছেন। কেন এমন করেছেন? আমার ক্ষতি করে কি লাভ হলো আপনাদের? আমার শাশুড়ি তখন আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তোমার ক্ষতি করি নাই মা, তোমার বাপ গরিব মানুষ। গরিব মানুষ হইয়া ধনী মানুষের সাথে তোমার বিয়া হয়েছে, এটা তোমার সৌভাগ্য। কিন্তু এই বিয়েতে তো আমি রাজি না। কাঁদতে কাঁদতে আমি কথাটা বললাম। আমার শাশুড়ি তখন বললেন, বিয়া তো হয়েই গেছে মা, আইজ রাইতে তোমার বাসর, আল্লাহর কাছে দোয়া করি তোমরা সুখী হও মা, আল্লাহ তোমাদের নেক সন্তান দান করুক। আমি তখন কোনো কথা বলতে চেয়েও কান্নার জন্য বলতে পারলাম না। বাসর ঘরে বসে থেকে আমি ডুকরে কাঁদছি। আমার স্বামী জুয়েল তখন আমার কাছে গিয়ে আমার হাত ধরে বলল, সরি, আমি আগেই বলে দিতে চেয়েছিলাম সব কিছু। বলতে চেয়েছিলাম আমি আগে একটা বিয়ে করেছি, এটা আমার দ্বিতীয় বিয়ে। কিন্তু আমার জন্য পারিনি। জুয়েলের কথা শুনে রাগে আমার পিত্তি জ্বলে উঠল। এ কেমন ছেলে, মায়ের জন্য অন্য একটা মেয়ের সাথে বিয়ে নিয়ে প্রতারণা করেছে সে? আমি বললাম, আপনি আমার হাত ছাড়ুন বলছি। জুয়েল বলল, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। দোষ নাই বলে ওর কাছ থেকে আমার হাত ছাড়িয়ে নিতে চাইলাম। জুয়েল তখন বলল, জোর করতে হবে না, আমি নিজেই ছেড়ে দিচ্ছি তোমার হাত। কিন্তু বিশ্বাস করো আমার মায়ের জন্য সব কিছু লুকিয়ে রেখেছি আমি। জুয়েলের অনুনয় আমায় একটুও টলাতে পারলো না। আমি ওকে বললাম, শুনুন, আপনি আমায় এখনই ডিভোর্স দেবেন। আপনার মতন কাপুরুষের সাথে 1 মিনিটও থাকতে চাই না আমি। ঠিক আছে, না থাকো, আমি তোমায় ছুঁয়েও দেখবো না পর্যন্ত। কিন্তু তুমি হুটহাট কোনো ডিসিশন নিও না, বরং তুমি একটা রাত ভাবো। ভেবে দেখো আমায় ডিভোর্স দেবে না সংসার করবে। আমি আপনাকে ডিভোর্স দেবো না, এখন বললে তো হবে না, আগামীকাল বলবে, আজ সারা রাত ভাববে। শোনো, তুমি যদি আমার কাছ থেকে ডিভোর্স নিয়ে চলে যাও তবে কিন্তু তুমিই ঠকবে। ঠকবে এই জন্য যে মানুষরা এরপর থেকে জানবে তুমি তালাকপ্রাপ্ত। আর তালাকপ্রাপ্ত মেয়ের জন্য আগে বিয়ে করেনি এমন কোনো ছেলে পাবে না তুমি। বরং যাকে পাবে সে আগে 2-1টা বিয়ে করেছে এমনই হবে। এমনও হতে পারে তার 2-1টা সন্তানও আছে। জুয়েলের কথা শুনে রাগে কাঁপতে কাঁপতে আমি বললাম, করুক 2-4টা বিয়ে আর সন্তান থাকুক, কিন্তু সে তো আপনার মতন প্রতারক হবে না। মিথ্যে বলে আমায় বিয়ে করবে না। জুয়েল তখন বলল, দেখো আগেও বলেছি আমি একটা পরিস্থিতির শিকার, মায়ের জন্য এমন করেছি আমি। কিন্তু বিশ্বাস করো আমি তোমায় কোনো কষ্ট পেতে দেব না। আমি বললাম, এই কথাটা নিশ্চিত আপনার আগের স্ত্রীকেও বলেছিলেন আপনি? কিন্তু সন্তান দিতে না পারায় তাকে লাথি মেরে তাড়িয়ে দিলেন। জুয়েল তখন শান্ত গলায় বলল, আসলে তুমি যা জেনেছো তার সবটা সত্যি নয়। এখানে অনেক কথাই লুকানো আছে, আস্তে আস্তে সব কথা শুনতে পারবে তুমি। সব কথা কখন শুনতে পাবো? যখন সন্তান দিতে না পেরে আমিও তালাক প্রাপ্ত হব তখন। জুয়েল নিজেকে স্থির করে বলল, অস্থিরতার জন্য সব সময় মেয়েরা বেশি ঠকে। তারা কোনো কিছু ঝটপট করে ফেলতে চায়, শুনেও ফেলতে চায় ঝটপট। আমি তখন রাগত স্বরে বললাম, আমি আপনার দার্শনিক মার্কা কথাবার্তা শুনতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনার স্ত্রীকে কেন তালাক দিয়েছেন সেই কথা শুনতে। জুয়েল বলল, তুমি তো বেশ পেঁচালো মানুষ। আমি বারবার বলছি সব কিছু সময় করে বলবো, কিন্তু তোমার এখনই শুনতে হবে। আমি এখন কিছুই বলতে পারবো না। আমি চাই না একটা সুন্দর এবং পবিত্র রাতকে কুৎসিত করতে। প্রতারণা করে আমায় বিয়ে করেছেন আর বিয়ের বাসর রাতকে সে পবিত্র এবং সুন্দর বলছে। ওর মুখ থেকে এই ভালো মানুষের কথাটা শুনে আমার মেজাজ একেবারে বিগড়ে গেল। আমি তখন চেঁচিয়ে উঠে ওকে বললাম, মা ছেলে মিলে আমার সাথে শয়তানি করে আমায় বিয়ে করেছেন, আবার বড় বড় কথা বলছেন এখন। প্রতারক কোথাকার! আমাদের ঘর থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পেয়ে আমার শাশুড়ি দ্রুত আমাদের ঘরের দরজার কাছে এসে বললেন, অত চিৎকার চেঁচামেচি কিসের? মেয়ে মানুষের গলা হইব নরম, নিজের ঘরের বাইরে তার গলার আওয়াজ যাইব না। তুমি নতুন বউ হইয়া এমনে গলা মেলাইছো কেন? মানুষ তো তোমার গলা শুই না ভাববো না জানি আমরা তোমার উপরে কি নির্যাতন চালাইতেছি। আমি সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কথার উত্তর দিয়ে বসলাম। বললাম, প্রতারণা করে আপনার ছেলের জন্য আমাকে বিয়ে করিয়েছেন, এটা কি নির্যাতন না? আমার শাশুড়ি তখন আমায় এক ধমক দিয়ে বললেন,
ধমক দিয়ে বললেন, সাহস কত বড় শাশুড়ির সাথে ঝগড়া করে, চুপ হইয়া যাও একেবারে কইতাছি। রাগে আমার শরীর তখন কাঁপছে, চোখ মুখ লাল হয়ে উঠছে কেমন। আমি জোর গলায় বললাম, আপনার মুখে এমন ভালো ভালো কথা মানায় না। নিজে অনৈতিক কাজ করে এখন আসছে পুত্রবধূকে নৈতিক শিক্ষা দিতে। আমার শাশুড়ি তখন জুয়েলকে ডাকলেন, ডেকে বললেন, মেয়ে মানুষ হইল বাঁকা তেরা জিনিস, এদেরকে হাতুড়ি পিটাইয়া সোজা রাখতে হয়। শুরুর থেকে হাতুড়ি না পিটাইলে মাঝে এমন বাকন বাঁকবো তখন আর সোজাকরণ যাইব না। শাশুড়ির মুখ থেকে এমন অসভ্য একটা কথা শুনে আমার বলতে ইচ্ছে করছিল, আপনাকেও কি তবে আপনার স্বামী হাতুড়ি পিটিয়ে সবসময় সোজা করে রাখতেন? কিন্তু জুয়েলের জন্য বলতে পারিনি। সে পরিস্থিতি বুঝতে পেরে বলল, শোনো, যা হয়ে গেছে তা তো আর বললেই ফিরে আসবে না, চিৎকার চেঁচামেচি করলেও বিয়ে ভেঙে যাবে না। সমাজের মানুষেরা জেনে গেছে তুমি এখন বিবাহিতা। তুমি যদি এখন আমায় ছেড়ে চলে যাও তবুও তো কোনো লাভ হবে না, বরং মানুষের চোখে তুমি নিন্দিত হবে। মানুষ তোমায় নিয়ে কুকথা ছড়াবে ওরা চারিদিকে, তোমায় নিয়ে 7 রকমের গল্প বানাবে তারা। আমি কেঁদে ফেললাম তখন। কাঁদতে কাঁদতে কম্পমান গলায় বললাম, আমার অত বড় ক্ষতিটা করে কী লাভ হলো আপনার? কেন এমন করলেন আমার সাথে? জুয়েল আমার মাথায় হাত দিয়ে স্পর্শ করলো, হয়তো মায়া দেখাতে চেয়েছিল। কিন্তু আমি ওর কাছ থেকে সরে গেলাম, অনেকটা সরে গিয়ে বললাম, এখন মায়া দেখাতে হবে না, আমি সুসাইড করব। সুসাইড করে আপনাকে আর আপনার মাকে ফাঁসাবো। জুয়েলের মুখটা ভয়ে কেমন শুকিয়ে গেল। সুসাইডের কথা শুনে সে কাঁপা কাঁপা গলায় বলল, না না, এমন কথা বলো না, মৃত্যু তো সব কিছুর সমাধান নয়। তাহলে আপনিই বলুন, আপনার আগের স্ত্রীকে কেন তালাক দিয়েছিলেন? জুয়েল এবার বিপদেই পড়ে গেল। না বলে উপায় নেই দেখে সে এবার মুখ খুলল। সে বলল, আমার আগের স্ত্রীর নাম জবা। জবা ছিল আমার ছোট ফুপির মেয়ে। তার সাথে আমার সংসার জীবন ছিল 4.5 বছরের। এই 4.5 বছর সে শুধুমাত্র কাগজের বউ ছিল আমার, বাস্তবে সে আমার বউ ছিল না। জবাকে আমি বিয়ে করতে নারাজ ছিলাম, সেও নারাজ ছিল আমায় বিয়ে করতে। কারণ তার একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল, আর সেই ছেলের চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াতে অনেকটা সময়ের প্রয়োজন ছিল। তাই সে আগে থেকে আমায় জানিয়েছিল বিষয়টা। কিন্তু আম্মা আর ফুপির জন্য পারিনি। আম্মা তার ননদের মেয়েকেই আমার জন্য বিয়ে করিয়ে আনবেন, আর ফুপিও তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবেন। তারপর জবা এবার তার মা বাবার কাছে হাত পা ধরে খুব কান্নাকাটি করতে লাগলো। কিছুতেই সে আমায় বিয়ে করবে না, কারণ ছোট থেকে সে আমায় ভাইয়ের মতো দেখে এসেছে। ফুপি ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি এবার বললেন, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জুয়েলকে না বিয়ে করার ইচ্ছে হলে করবি না, অন্য ছেলেকে করবি। আমি আরও 10টা ছেলে দেখে তোকে বিয়ে দেব। জবা তো এবার আরও বড় বিপদে পড়ল। তাকে যে করেই হোক ফুপি বিয়ে দিয়েই দেবেন, এবং তার বেকার প্রেমিকের হাতে কিছুতেই মেয়েকে তুলে দেবেন না। পরিস্থিতি ভালো না দেখে জবা হঠাৎ রাজি হয়ে গেল আমায় বিয়ে করতে। অবশেষে আমাদের বিয়ে হলো খুব ধুমধামে। জুয়েলের মুখ থেকে ওর প্রথম বিয়ের গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, তাই আমি আগ্রহ ভরা গলায় বললাম, তারপর? জুয়েল আমার চোখের উপর তাকালো, তারপর আবার চোখ নিচের দিকে নামিয়ে নিয়ে সে আবার বলতে শুরু করলো। সে বলল, সেদিন ছিল আমাদের বাসর। আজকের চেয়ে বেশি সজ্জিত ছিল সেই বাসর ঘর। ফুলের গন্ধে মুখর হয়েছিল হাওয়া। মরিচ বাতির আলোয় আমি আর জবা বসেছিলাম খাটের উপরে। তারপর যখন জবার হাতটা ধরতে যাব, ঠিক তখন জবা আমার পা শক্ত করে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আমি ভয়ার্ত গলায় বললাম, জবা কি হয়েছে? শব্দ করে কাঁদলে লোকে কি বলবে? জবা তখন চুপ হয়ে গেল। তারপর ফিসফিস করে সে আমার পা ধরে রেখেই বলল, জুয়েল ভাই, আমি আপনাকে কোনো দিন স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। প্লিজ, আপনি আমার সাথে স্বামীর অধিকার ফলাতে চাইবেন না। আপনি আমার ভাই, আপনি আমায় বাঁচান। আপনি যদি আমার কথা না রাখেন তবে কিন্তু আমি মরে যাব, বিষ খেয়ে মরে যাব। কথাগুলো বলে চাপা গলায় কাঁদতে শুরু করলো জবা। আমি ওর হাতটা আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে ওর হাত দুটো শক্ত করে ধরলাম। জবা ভয়ে কাঁপছে। আমি বললাম, জবা, কোনো ভয় নেই তোর। কি হলো তোর বলতো? আমায় বিয়ে করেছিস তুই খুশি মনে, কিন্তু এখন এমন করছিস কেন? জবা কান্না মাখা গলায় বলল, আমি যে ছেলেটাকে ভালোবাসি তার নাম উল্লাস। উল্লাসকে ছাড়া আমি আর কাউকে গ্রহণ করতে পারবো না। শুধু মৃত্যুই পারবে উল্লাসের থেকে আমায় আলাদা করতে। কিন্তু তোর তো বিয়ে হয়ে গেছে, এখন উল্লাস কি তোকে মেনে নেবে? জবা বলল, 100 বার মেনে নেবে। তার সাথে পরামর্শ করেই আমি আপনাকে বিয়ে করেছি। কিন্তু বিয়ে করে লাভ কি হলো তোর? জবা বলল, আপনাকে বিয়ে না করলে অন্য কারোর কাছে মা আমায় বিয়ে দিয়ে দিতেন, তখন কি উপায় হতো আমার? কিন্তু আমিও যদি ওদের মতো হই, তোর সাথে স্বামীর মতো থাকি। জবা তার 2 চোখ মুছে বলল, আপনাকে আমি চিনি, আপনি অনেক ভালো। আম্মা যখন জানবে তখন কি হবে? কাউকে জানতে দেয়া যাবে না। আমরা সবার সামনে স্বামী স্ত্রীর মতোই আচরণ করব, যেন ওরা দেখে বুঝতে না পারে কোনো কিছু।
আমি বললাম, আচ্ছা ঠিক আছে। নিজের ফুফাতো বোনের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিলাম। আমরা দুজন এক ঘরেই থাকতাম, কিন্তু আলাদাভাবে। উল্লাসের সাথেও মাঝে মধ্যে দেখা করতে চাইতো। আমি তাই ওকে নিয়ে যেতাম উল্লাসের কাছে। আমি দূরে দাঁড়িয়ে থেকে ওদের পাহারা দিতাম, আর ওরা প্রেম করতো পার্কে কিংবা কোনো রেস্টুরেন্টে। এভাবেই সময় গড়িয়ে যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো যখন আমাদের নামমাত্র বিয়ের 2 বছর পেরিয়ে গেল। আম্মা হঠাৎ করে একদিন জবাকে বলল, জবা, বিয়ার তো আর কম দিন হয় নাই, এখনো বাল বাচ্চার খবর নাই কেন? জবা তখন লজ্জিত মুখে বলেছিল, আল্লাহ না দিলে কি করব বলেন, আপনি দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আপনাকে তাড়াতাড়ি দাদি বানান। তারপর সেই রাতে আম্মাকে বলা কথাটি আমার কাছে জবা বলতে বলতে হেসে গড়িয়ে পড়ল সে। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, বেশ চিন্তায় পড়ে গেলাম এই জন্য যে এখন তো ডাক্তারদের কাছে আনাগোনা শুরু হবে। আম্মা হয়তোবা নিজেই নিয়ে যাবেন ডাক্তারের কাছে। তখন কত রকমের প্রবলেম ফেস করতে হবে। জবাকে আমি বললাম সব কিছু। জবা বলল, কোনো সমস্যা হবে না, ডাক্তারকে ম্যানেজ করা যাবে। জবা ঠিকই বলেছিল। আমরা 4-5 বার ডাক্তারের কাছে গিয়েছিলাম। আমাদের সাথে আম্মাও গিয়েছিলেন। আর তখন ডাক্তার জানালো জবা কোনোদিনও বাচ্চার মা হতে পারবে না। আম্মা এই কথা শুনে কেমন যেন হয়ে গেলেন। যে মেয়ে বাচ্চার মা হতে পারবে না তাকে ঘরে রেখে তিনি কি করবেন? কিন্তু আসল বিষয় তো আর তিনি জানতেন না। জবা তো আগের থেকেই ডাক্তারকে ম্যানেজ করে রেখেছিল। ডাক্তার তো তার কথা মতোই জানালো যে সে আর বাচ্চার মা হতে পারবে না। তারপর থেকে আম্মার আচরণ কেমন পাল্টে গেল। তিনি জবাকে এখন আর আদর সোহাগ করেন না। কথায় কথায় বন্ধা, বাজা বেটি, এইসব নোংরা নোংরা কথা বলে লজ্জা দেন। জবা গিয়ে কেঁদে কেটে তার মার কাছে বলে। অবশেষে হঠাৎ একদিন আম্মার সাথে কি কথা নিয়ে যেন জবার তর্ক বেঁধে যায়। আর আম্মা তখন রাগে জবার গায়ে হাত তুলে ফেলেন। এতে জবার মুক্তির পথ একেবারে সুগম হয়ে যায়। সে এবার কেঁদে কেটে আমাদের বাড়ি ছেড়ে তার বাবার বাড়িতে চলে যায়। তার মা অর্থাৎ আমার ফুপি এবার শক্ত জেদ করে বসেন, মেয়েকে আর তিনি আমাদের বাড়িতে দেবেন না। আম্মা এতে আরও বেশি রেগে যান। তিনি দ্রুত আমার মাধ্যমে ডিভোর্স পেপার পাঠিয়ে দেন জবার কাছে। আমি নিজেও আর তখন বাধা হয়ে দাঁড়াইনি, কারণ ততদিনে উল্লাস নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। জুয়েলের মুখ থেকে সব কিছু শুনে ওর প্রতি খুব মায়া হলো আমার। এতক্ষণ ওর প্রতি আমার রাগ থাকলেও এখন আর তার প্রতি আমার কোনো রাগ নেই। আমি শান্ত এবং সৌম্য চোখে তার চোখে তাকালাম। কি সুন্দর কালো চোখ! সেই চোখ জুড়ে কি অপার মায়া! একটা ছেলের চোখও কি এত মায়াময় হতে পারে? আমি নিজে থেকে জুয়েলের হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরলাম। তারপর বললাম, আমি তোমাকে বিশ্বাস করতে পারি? জুয়েল বলল, তুমি বিশ্বাস করলে আমি তোমায় ভালোবাসতে পারি। আমি মৃদু হেসে ওর বুকে মুখ গুজে নিয়ে বললাম, আমি তোমায় অনেক বিশ্বাস করলাম। জুয়েল আমাকে শক্ত করে ওর বুকের সাথে চেপে ধরে বলল, আমিও তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেললাম। তারপর আমি জিজ্ঞেস করলাম, জবা আর উল্লাসের কথা। জুয়েল বলল, ওদের বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। ডিভোর্সি মেয়েকে উল্লাস বিয়ে করতে রাজি হয়েছে শুনে দ্রুত আয়োজন করে বিয়ে দিলেন ছোট ফুপু। আর জবাও নাকি এখন মা হতে চলেছে। বাহ, বেশ ভালো তো। কিন্তু আমার ভয় হয় কি জানো? কি? আমি যদি কখনো বাচ্চার মা হতে না পারি, তখন যদি তুমি আমায় তোমার মায়ের কথা ডিভোর্স দিয়ে দাও। জুয়েল আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, কোসমিন কালেও নয়, আমি তোমাকে ভালোবাসি। আমাদের ঘর সংসার হোক ভালোবাসাময়। বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।